আমরা একটা সিম্পল ফাংশন নেই, ধরলাম হচ্ছে sin x ধরলাম। sin x নেওয়াতে sin x এর গ্রাফটা কি আমরা জানি, এরকম। জাস্ট আমি আমার মতন করে এক্সাম্পল স্টাবলিশ, আমি এই এক্সাম্পলটা কখনো দেখিও নাই, জাস্ট এই এক্সাম্পলটা আমি লিঙ্ক করতে চাচ্ছি। আমরা যখন রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম পড়ি তখন কিন্তু এই কনসেপ্টগুলো ইউজ করে থাকি। ধরো sin x এর 0 তে 0, এটা কত π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে 2π, আর এটা হচ্ছে কত আসে 1 2 3 4 5π/2। এটাই তো ধরলাম আমাদের বাউন্ডারি আছে হচ্ছে π/2 থেকে, মানে সহজ ক্যালকুলেশন 3π/2 তে। এটা আমরা ধরে নিলাম। এখন এখানে কি বলছে, এ ফাংশন f is differentiable in closed interval ab। এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কি হবে কি হবে না, এটা আমাদের আগে জাস্টিফাই করতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করি ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসে রেজাল্টটা। ডিফারেন্সিয়েট করলে sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে cos x। আমরা কাঙ্ক্ষিত পয়েন্টগুলো নিয়ে চিন্তা করি। ধরো হচ্ছে যদি আমরা 0 তে পাচ্ছি হচ্ছে 1, π/2 তে কত পাই আমরা, cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এটা 90 ডিগ্রি। আর এটা কত আসবে, পায়ে কত আসে -1, জি স্যার, আর 3π/2 তে আসে 0, আর এটা হচ্ছে 2π। এই তো দেখো আমাদের কিন্তু যদি আমরা কনসিডার করি এইটুক রিজিয়ন, এই ফাংশনের মধ্যে এইটুক কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তাই বলে। কিন্তু পরের স্টেটমেন্টে কি বলে দিছে, ফার্স্ট ডেরিভেটিভ এট এ এন্ড ফার্স্ট ডেরিভেটিভ এট বি আর অপোজিট সাইন। এই যেটা হচ্ছে তোমার চেঞ্জ। ফার্স্ট ডেরিভেটিভ এট, আমরা বাউন্ডারি ধরেছি এটা এবং এটা, দেখো তো এই দুই বাউন্ডারিতে অপোজিট সাইন আসছে কিনা ডেরিভেটিভ পয়েন্টে, আসছে। তোমরা কি বুঝছো এটুক ডেরিভেটিভ পয়েন্টে অপোজিট সাইন আসছে কি আসছে নাই, এটুক কি বুঝো নাকি? স্যার একই ভ্যালু আসছে। একই ভ্যালু আসছে। আমাদের কি এই কন্ডিশন কি স্যাটিসফাই করে? না স্যার। ওকে।
ওকে, যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করে না, সেক্ষেত্রে আমরা এই মানে ইন্টারভেল এবি ধরতে পারবো না। জি স্যার, এর মধ্যে কোনো সি নাই, হ্যাঁ, এর মধ্যে অন্য কোনো বিন্দু নাই স্যার। এর মধ্যে না অন্য বিন্দু আছে, কিন্তু আমরা এই পয়েন্টটা ধরতে পারবো না, এই বাউন্ডারিটা ধরতে পারবো না। কারণ হচ্ছে এই বাউন্ডারি পয়েন্টে অপোজিট ভ্যালু বানাইতে হবে। এখন আমরা আরেকটা ইন্টারভেল কনসিডার করি। দ্যাট মিন্স এই রিজিয়নে তুমি ডারবক্স থিওরেম প্রুফ করতে পারবে না ইন্টারভেলে। আমরা ধরে নিলাম 0 থেকে 2 পাই কনসিডার করলাম। এবার দেখো এটাও হয় কিনা। 0-তে ভ্যালু পাচ্ছ 1, আর 2 পাইও কত পাচ্ছ? cos 2 পাইয়ের ভ্যালু 1। তাহলে তুমি যে এই রিজনটা ইউজ করছো এইটাও তোমার হবে না। আর cos 2 পাইয়ের ভ্যালু হচ্ছে -1 আসে না? স্যার cos পাই এর ভ্যালু মাইনাস ও cos পাইয়ের ভ্যালু আর হচ্ছে 2 পাই 360 1। ওকে, তাহলে আমরা কিন্তু এই রিজনটাও কনসিডার করতে পারি না। তাহলে আমরা এইখানেও তোমার ডারবক্স থিওরেম অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা লাস্ট একটা ফাইনালি কনসিডার করি। কনসিডারেশন হচ্ছে গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম 0 থেকে পাই যদি কনসিডার করি। এবার 0 থেকে পাই কনসিডার করলাম। এখন দেখো 0-তে এটা তো sin x, আমাদের এটা তো কনসিডারেবল না, আমাদের কনসিডারেবল হচ্ছে এটা। 0-তে একটা পজিটিভ 1 আর পাই হচ্ছে নেগেটিভ 1। তাহলে আমরা 0 থেকে পাইয়ের মধ্যে আমরা ডারবক্স থিওরেমটা অ্যাপ্লিকেবল। যদি ডারবক্স থিওরেমটা অ্যাপ্লিকেবল হয়, আমি কি এটুকু বুঝাইতে পারছি? 0 থেকে π/2 তে একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু আছে, বুঝাইতে পারছি? এখন জি স্যার। জি স্যার। এটা এই কন্ডিশনটা আমরা 1 নাম্বার কন্ডিশন ওকে, 2 নাম্বার কন্ডিশনে এখন ওকে 0 থেকে পাই ইন্টারভ্যালের জন্য। তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 পয়েন্ট সি ইন এবি। এবি আমরা ধরেছি 0 থেকে পাই, 0 থেকে পাই পর্যন্ত আমরা এবি ধরেছি। এখন বলছে কি এই রিজনের মধ্যে এবির মধ্যে অন্তত একটা পয়েন্ট থাকবে, অ্যাট লিস্ট অন্তত একটা পয়েন্ট থাকবে যার জন্য f of π/2 equals to 0 আসবে। যার জন্য অন্তত অ্যাট লিস্ট, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকবে যার জন্য ফার্স্ট ডেরিভেটিভ ওই পয়েন্টে 0 হবে। এই কেসটা তোমার একটার জন্য হইতে পারে। এখন তুমি যদি এখানে 0 থেকে মানে 0 থেকে 5π/2 পর্যন্ত নাও, তাহলে কিন্তু তোমার একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আসবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এইখানে পর্যন্ত নিলেই তুমি দুইটা পয়েন্ট পাচ্ছ। এটাই হচ্ছে তোমার ডারবক্স থিওরেম। এইটাই তোমার প্রুফ করছে ডিফারেন্সিয়েবল কনসেপ্ট দিয়া, যে ডিফারেন্সিয়েবল যে পজিটিভ নেগেটিভ যে কনসেপ্ট আছে, খুব মানে ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস বেস পুরোটা প্রুফ করছে ডারবক্স থিওরেমটা। এখন তোমরা এটা পড়তে পারো মানে নিজের মতন করে। আমার কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আমরা পড়েছি প্রিভিয়াস ক্লাসে, যেখানে কিনা ডিফারেন্সিয়েশন ছিল না। এইখানে চ্যাপ্টারে আমরা ডেরিভেটিভ পড়েছি, ডেরিভেটিভের রেসপেক্টেও তুমি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বলতে পারো বেসড অন ডারবক্স থিওরেম। এখানে ডারবক্স থিওরেম অনুসারে তুমি এটা এই যে কিউ প্রাইম সি ইকুয়ালস টু 0 বসায়া তুমি এই কন্ডিশনই করতে পারো। এটা তোমাদের হোমওয়ার্ক, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম ফর ডেরিভেটিভস। এটা দেখতে পারো। রোলস থিওরেম, এটা আমাদের পড়া। রোলস থিওরেমটা আমাদের কি আছে? একটা ফাংশন is
if a function f with domain ab is continuous in ab, differentiable in ab, and f of a and f of b, এই যে কন্ডিশন চেঞ্জ, দেখো খালি কন্ডিশন চেঞ্জ হচ্ছে f of a এবং f of b ইকুয়াল হবে, then there exists at least one point c in ab such that first derivative equals to 0 হয়। এখন এটার জন্য আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, ঠিক আছে? স্যার এক মিনিট, হ্যাঁ বলো। স্যার আপনি দেখা যাচ্ছে যে যে কোনো ডেরিভেটিভ করতে গেলে আমরা শুধু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাই, আসলে ডেরিভেটিভ হলে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাই, আসলে ডেরিভেটিভ এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে কি সম্পর্ক? ও, ডেরিভেটিভ এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কি? ডেরিভেটিভস হচ্ছে লিমিটের কনসেপ্ট, ফাংশনের প্রত্যেকটা কনসেপ্ট। মানে এদের এটা নিয়ে কাজ করি কেন স্যার? ডেরিভেটিভ হলে আমরা জিওমেট্রিক্যাল একটা ইন্টারপ্রিটেশন দেই, এটা দ্বারা কি বুঝি? ওকে, আচ্ছা, দুইটা পেজ আমার তো এটা এক্সপায়ার হয়ে গেছে। ডেরিভেটিভ এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কেন দেই, এটা তোমার কোশ্চেন? নাকি আমরা ডেরিভেটিভের সময় আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কেন যাই, এটা কোশ্চেন? স্যার ডেরিভেটিভ দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে গেলে বলছি যে আচ্ছা এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে ডেরিভেটিভ দেখতে গেলে কেন আমরা স্যার ওইটাতে যাই? মানে এটা কি কোনো সহজ পদ্ধতি নাকি এর মধ্যে কোনো ধরনের সম্পর্ক আছে? না, সম্পর্ক মানে কি, প্রত্যেকটাই তুমি লিমিটের যে কনসেপ্টটা সেখানেও কিন্তু আমরা গ্রাফিক্যাল কনসেপ্ট ইউজ করেছি না? ওই যে দেখো একটা গ্রাফ দিয়ে আমরা বুঝাইছি না, মনে আছে? এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে লিমিটের আমরা কনসেপ্ট বুঝাইছিলাম মেবি, এটা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, যেহেতু ডোমেইনটা হচ্ছে রিয়েল লাইন বরাবর দুই দিক থেকে যায় এরকম। দাঁড়াও, তাহলে আমি একটু অনলাইন ক্লাস রিয়েল algebra of continuity লিমিট গুলো কই? এই যে দেখো, কন্টিনিউটি অফ ফাংশন, লিমিট অফ এ ফাংশন, এটা যখন আমরা পড়াইছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এটা কতটা ক্লোজনেসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমাদের কন্টিনিউটির ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছে, কিন্তু আমি তোমাদের পড়ানোর সময় লিমিটের ক্ষেত্রে এটা দিয়েছি, লিমিটটা দিয়েছি, কন্টিনিউটিটা আছে, আর ডেরিভেটিভটা তোমরা পারবা, কারণ কন্টিনিউটি আর লিমিটের উপর বেস করে ডিফারেন্সিয়েশনটা আসছে। সবচেয়ে বেস ফান্ডামেন্টাল জায়গা কোথায় ক্যালকুলাসের ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে কনসেপ্ট অফ লিমিট। এটা তোমরা ভালো মতো মাথায় ঢুকাবা, কনসেপ্ট অফ লিমিট। এই লিমিট যদি আমরা যদি না বুঝতাম তাহলে কখনোই আমরা এই যে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো নিয়ে কখনো আলোচনা করতাম না। সো লিমিটের কনসেপ্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই লিমিটের থেকেই তোমার কন্টিনিউটি আসছে, এরপরে ডিফারেন্সিয়েবিলিটি আসছে, এরপরে আছে ডিফারেন্সিয়েশন আসছে, এরপরে আসছে হচ্ছে ইন্টিগ্রেশন আসছে। সো ফান্ডামেন্টাল জায়গা কোথায়? লিমিট। আর লিমিট কার উপরে? ডিফারেন্সিবিলিটি আর স্যার ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি? ওকে, আমি একই জিনিস ওয়ান বাই না, ওয়ান, স্যার? না এক জিনিস না, এটা দুটো এক জিনিস না, আমি এটা শুনে যাই। এখন লিমিট যে আমাদের আছে, এই লিমিটটা কার উপরে অ্যাপ্লিকেবল? লিমিট ইজ অ্যাপ্লিকেবল অন ফাংশন, ঠিক আছে?
স্যার যেখানে হচ্ছে আমরা ওই আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্ম পাই তো সেখানে তো স্যার ফাংশনের লিমিট ব্যবহার। ওকে, আরে গেল কত। যাই হোক, তুমি জানি কি জানি বললা? স্যার বলছিলেন স্যার লিমিট কেন মানে লিমিট কোথায় ব্যবহার করি তুমি কি মানে বলছিলাম আমাদের যে কোনো কোশ্চেন করছো? না স্যার। ওকে, দেখো আমরা ক্যালকুলাস বইটা কিভাবে সাজাইছি। ক্যালকুলাস আমি তোমাদের বলছি হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে লিমিট। লিমিট থেকে আমরা কন্টিনিউটি পাই। কিভাবে পাই? লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট এন্ড ফাংশনাল ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। লিমিটের জন্য এক্সিস্ট করবে যদি তোমার লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়। এখন এই লিমিট এবং কন্টিনিউটির কনসেপ্ট থেকে আমরা পাবো হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি কনসেপ্ট। দেন ডিফারেন্সিয়েবিলিটি, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় মানে একটা যেটা ডিফারেন্সিয়েবল যোগ্য হয়, দেন ওটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যদি একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারি, ওটার আমরা এন্টি ডেরিভেটিভ করে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন এই লিমিটটা কনসিডারেবল অনলি ফর, মানে লিমিটটা এক কোথায় কাজ করে? ফাংশনের উপরে। সো এইটার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড হিস্টরি হচ্ছে ক্যালকুলাসে ফাংশন। সো ক্যালকুলাস বইয়ে তুমি দেখবা হচ্ছে প্রথমে ফাংশন পড়ায়, দেন লিমিট পড়ায়, দেন কন্টিনিউটি পড়ায়, দেন ডিফারেন্সিয়েবিলিটি পড়ায়, দেন ডিফারেন্সিয়েশন পড়ায়, দেন ইন্টিগ্রেশন পড়ায়। দেন ডিফারেন্সিয়েশনের জন্য অ্যাপ্লিকেশন আরো অনেক কিছু আছে, রুলস টুলস আছে। ইন্টিগ্রেশন যখন পড়ো ইন্টিগ্রেশন রুলস সব একসাথে পড়ায় ফেলে। ঠিক আছে, সো এখন ক্যালকুলাস থেকে মূলত যেহেতু এই রিয়েল অ্যানালাইসিসের এই পার্ট চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 আসছে, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি বেসড অন ক্যালকুলাস 1 ফর সিঙ্গেল ভেরিয়েবল। সো এই ফাংশনগুলা প্রত্যেকটা আমরা ম্যাথমেটিক্সে যা আছে সবগুলোই তুমি গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে পারবা, যে কোনো কিছু গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতে পারবা। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা মিন করে, ধরো একটা ফাংশন তোমার লিখিত আকারে আছে, ধরো একটা ফাংশন লিখিত আকারে আছে, লিখিত আকারে আছে যেটা কিনা এরকম লিখিত আকারে আছে। ওই লিখিত আকারটা ভিজুয়ালাইজ মানে ভিউ করার জন্য আমরা সেটাকে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে ট্রান্সফার করে ফেলি, জাস্ট বুঝার জন্য। ওকে, এখন এই প্রত্যেকটা ফাংশনেরই এক একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে জ্যামিতিক ব্যাখ্যা আছে। যেমন একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন হইলে ওটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করবে, যদি সেকেন্ড হয় এটা জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে, যদি থার্ড অর্ডার হয় তাহলে জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করবে, প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ফাংশনের এক একটা ব্যাখ্যা আছে। সো আমরা ক্যালকুলাসে যে বিষয়গুলো পড়ে থাকি সেগুলোর প্রত্যেকটা আমরা জিওমেট্রিক ব্যাখ্যা দিয়ে থাকি। এখন তোমার কোশ্চেন হচ্ছে আমরা রিয়েল অ্যানালাইসিসে প্রত্যেকটা ব্যাখ্যা দেই না কেন? আমি মনে হয় প্রথম দিকে ক্লাসের কিছু কিছু জায়গায় আমরা জিওমেট্রিক্যাল, দ্যাট মিন্স গ্রাফিক্যালি আমরা ওটা এক্সপ্লেন করছি। গ্রাফ মিন্স হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রি হচ্ছে গ্রাফ মিন্স টু ডাইমেনশনাল প্লেনে আমরা টু ডাইমেনশনাল অ্যাক্সিসে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে ওই জিনিসটাকে চিত্র আকারে ফুটাইয়া তোলা। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমরা ইন্টারকানেকশন কিভাবে করি, যেমন আমরা এই যে ফাংশন পড়েছি ওটার আমরা গ্রাফ দেখেছি, এরপরে হচ্ছে লিমিট পড়েছি ওটার গ্রাফ দেখেছি, কন্টিনিউটি পড়েছি গ্রাফ দেখেছি, ডেরিভেটিভ পড়েছি গ্রাফ দেখেছি। সো প্রত্যেকটা কেসই তোমার জিওমেট্রিক্যালি এক্সপ্লেইনেবল। বিশেষ করে
যে ফাংশনগুলা ডিগ্রি কম হয়, ঠিক আছে, ডিগ্রি কম যদি হয় তাহলে ওই ফাংশনগুলা খুব ইজিলি আমরা জিওমেট্রিতে অথবা গ্রাফে ট্রান্সফার করতে পারি। যদি তোমার ওই বেসড অন ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার উপর বেস করে আমরা 3, 4, 5, 6, 7 এগুলা বের করতে পারি ইউজিং কম্পিউটার সিমুলেশন। ওকে, সো এই যে প্রত্যেকটা বিষয় তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবা। এখন কথা হচ্ছে আমরা রিয়েল অ্যানালাইসিসের অনেকগুলো টপিকস পড়েছি যেগুলো কিনা আমরা গ্রাফিক্যাল বর্ণনা দেই নাই। তুমি এটুক মনে রাখো, প্রত্যেকটা কনসেপ্টে বেসড অন একটা ফান্ডামেন্টাল জায়গা। যেমন আমরা এই লিমিট, একটা ডিফারেন্সিয়েশন যখন করি বেসড অন লিমিটের জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু যখন একটা বড় একটা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেই না। আমরা জানি যে বেসড অন লিমিট, সো লিমিটের জন্য আমরা যখন বেস করে থাকি, সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার দরকার নাই, এটা যৌক্তিক কারণও নাই। যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পারো কমপ্লেক্স ফাংশন, তাহলে তোমাকে সফটওয়্যার ইউজ করতে হবে। এই জন্য আমরা সবসময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেই না। কিন্তু এখন তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে কেন? কারণ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবল প্রত্যেকটা ফান্ডামেন্টাল জায়গা। রোলস থিওরাম, মিল-মিলে থিওরাম, ডারবক্স থিওরাম ফান্ডামেন্টাল জায়গা। সো ফান্ডামেন্টাল জায়গাটা আমরা বুঝানোর জন্য সব সময় জিওমেট্রিক্যাল কি রিপ্রেজেন্ট করে ওই বিষয়টা এক্সপ্লেন করে থাকি। ক্লিয়ার নাকি আর বলতে হবে? স্যার বুঝতে পারছি। এটা কিন্তু পুরোটাই বেসড অন ক্যালকুলাস। আমি জানি না তোমাদের কিভাবে পড়ানো হয়েছে, ক্যালকুলাসের প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাকে গ্রাফ আকারে দেখায় দিতে হবে। তোমরা ভালো মতো করে জিলের বইয়ের আমি কিছু জিনিস তোমাদের বলে দেই। এখন তোমরা কি কি প্রবলেম ফেস করবা থার্ড ইয়ারে যায়। যেমন থার্ড ইয়ারে তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ভালো মতো পড়বা। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্লোপের কনসেপ্টটা ভালো মতো পড়বা। স্লোপের কনসেপ্টটা পড়ার পরে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম কাকে বলে এবং এটা ফিজিক্যালি কি মিন করে এটা তোমরা পড়বা। বুঝাইতে পারছি? দেন চ্যাপ্টার 2 তে সেকশন 2.1 থেকে 2.6 পর্যন্ত ডেনিস জিলের বইয়ের অথবা তুমি রসের বইয়ে, শাফলে এন্ড রসের বইয়ে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো পড়বা। সেপারেবল ভেরিয়েবল, এরপরে লিনিয়ার ইকুয়েশন, এরপরে হচ্ছে বার্নৌলি ইকুয়েশন, এক্সাক্ট ইকুয়েশন, এরপরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার হোমোজেনাস ইকুয়েশন, সুপারপজিশন, অ্যাপ্রোচেশন, এগুলো সবগুলো ভালো মতো পড়বা। কনসেপ্টগুলো লাগাচ্ছে তোমাদের মেবি স্টার্ম লুইভিল প্রবলেমটা পড়ানো হয় না। তোমাদের কি স্টার্ম লুইভিল প্রবলেম আছে? না স্যার নেই। আইগেন ফাংশন, হ্যাঁ এটা আছে স্যার। এটা কোথায় আছে আমাকে একটু দেখতে হবে, কারণ কি এক মিনিট সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাস কই তোমাদের? মানে আমি তো যখন পড়তাম আমরা তখন ওগুলা ছিল না। স্যার আমাদের লিনিয়ার অ্যানালাইসিস, লিনিয়ার অ্যালজেব্রাতে মনে হয় আছে। লিনিয়ার অ্যালজেব্রাতে? জি স্যার। সিলেবাস পোর্ট লিনিয়ার অ্যালজেব্রাতে তোমার স্টার্ম লুইভিল প্রবলেম তো থাকার কথা না? থাকার কথা তো না স্যার, ওই যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বললেন না? আইগেন ভ্যালু আইগেন ফাংশন, নট ভেক্টর। আইগেন ফাংশন আইগেন ফাংশন আমাদের পড়ানোই হয় না। না স্যার তাইলে নেই, আইগেন ভেক্টর আছে। তোমরা এখন সেকেন্ড ইয়ারে তো একটু ভালো মতো পড়া যাও, তাহলে থার্ড ইয়ারে পড়াইতে আমার এত কষ্ট হয় বিশ্বাস করবে না। আমি নরমাল কনসেপ্ট গুলো যেগুলো আমি পারতাছে না। সেকেন্ড ইয়ারে হচ্ছে ক্যালকুলাস আর মাল্টি ভেরিয়েবল, এটা তোমরা ভালো মতো পড়বা, কারণ এখানে পিডি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যে পার্টগুলো আছে এগুলা লাগে, পিডির কনসেপ্ট গুলা। ordinary differential equation, introduction, modeling physical problem, a separation variable, exact equation, homogeneous Bernoulli equation,
ক্যালোরিউটস ইকুয়েশন ফর্ম অফ ল্যাগ্রেঞ্জ নন-লিনিয়ার ফর্ম এটা। আচ্ছা, লিনিয়ার সেকেন্ড অর্ডার এখানে রনস্কিন্স পর্যন্তই আছে। পার্ট 2 সিরিজ সলিউশন ফুরিয়ারস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা একসাথে দিয়ে দিছে। এই যে ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লেজেন্ড ইম্পর্টেন্ট, এটা মানে তা হার্মিয়ান পলিনোমিয়াল এবং হাইপারবোলিক অর্থোগোনাল ফাংশন, আইগেন ভ্যালু ফাংশন, ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এই যে বেসেলস লেজেন্ডের ফুরিয়ার ল্যাপ্লাস খুবই ইম্পর্টেন্ট। হাফ রেঞ্জের ফুরিয়ার অ্যানালাইসিস এগুলো খুব ইম্পর্টেন্ট। হাফ রেঞ্জের বেসেলস ফাংশন তোমার এগুলো পড়তে হবে। হাফ রেঞ্জের যেগুলো আছে এগুলা তোমাদের কি পড়াশোনা হয়েছে? স্যার বেসেল ফাংশন শেষ করেছি স্যার। ওকে, ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ রাখবা ভালো মতো। থার্ড ইয়ারে তোমার পিডি পড়ানোর জন্য এগুলো সবগুলো কনসেপ্ট লাগে। যাই হোক, এইগুলা সবই লাগে। এখন পড়া যাও, সেকেন্ড ইয়ার থেকে উঠতে উঠতে থার্ড ইয়ার উঠতে উঠতে সব ভুলে যাওগা। পিডি পড়াইতে আমি পিডি পড়াইতে যে আমি খুব অসুবিধা ফেস করছি। এমনি অনলাইনে ক্লাস বুঝাইতে পারতাছি না ঠিক মতো করে। ধরো হচ্ছে তাদের তো মানে খালি প্রবলেম বেস হয়েছে। পিডি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কনসেপ্ট পুরাটা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পুরাটা ওটা প্রবলেম বেস, এটুকু মাথায় রাখো। কিন্তু থার্ড ইয়ারে পিডি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রবলেম, ওইখানে প্রত্যেকটা পার্ট খালি প্রবলেম সলিউশন। আর প্রবলেম আর সলিউশন ছোট ছোট না, কিন্তু সবই বিশাল বড় বড় এক একটা প্রবলেম। ঠিক আছে, যেমন হিট ইকুয়েশন সলভ করার জন্য 7-8 পেজ চলে যাবে। সব বি কেয়ারফুল, কনসেপ্ট গুলো ভালো মতো মুখস্থ রাখবা। হিট ইকুয়েশন সলভ করার জন্য অথবা ওয়েভ ইকুয়েশন সলভ করার জন্য তোমার ওখানে কনসেপ্ট লাগবে হচ্ছে সেপারেশন ভেরিয়েবল। যদি আমি পড়াই তখন সেপারেশন ভেরিয়েবল কনসেপ্ট লাগবে। এরপরে হচ্ছে ফুরিয়ার হাফ সিরিজ লাগবে। এরপরে হচ্ছে এত বড় হইতো না যদি স্টার্ম লুইভিল প্রবলেমটা সেকেন্ড ইয়ারে অন্তর্ভুক্ত করে দেওয়া হইতো। আইগেন ফাংশনটা যদি তোমাদের সেকেন্ড ইয়ারে অন্তর্ভুক্ত করে দেওয়া হইতো, তাহলে তোমাদের ওই কনসেপ্টটা আইগেন ফাংশন দিয়েই তোমাদের এটা হয়ে যেত। ওকে, সো তোমরা এগুলো পড়ায়ও। এখন আমরা পড়তেছিলাম, এখানে চলে যাই। রোলস থিওরেমের আমরা ফার্স্ট ইয়ারে রোলস থিওরেম পড়ে আসছি। এখন দেখো তো রোলস থিওরেমের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। আমরা চলে যাই ক্যালকুলাস বইয়ে। ক্যালকুলাস বইটা গুলো কই, কোর্সেস আমরা জাস্ট কন্ট্রোল রোলস থিওরেম। মিন ভ্যালু থিওরেমটা যে কই, এটা মিন ভ্যালু থিওরেম ফর ইন্টিগ্রাল, এটা তো ডেরিভেটিভ এর গেল কই।
এই যে মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরামের আগে হবে রোলস থিওরাম। এই যে রোলস থিওরাম, রোলস এন্ড মিন ভ্যালু থিওরাম। এটা এক নজর দেখো তো। দেখো এখানে কি বলা আছে, রোলস থিওরাম। রোলস থিওরামের এখানে একটা লিমিটেশন আছে, এইটা হচ্ছে লিমিটেশন অ্যান্টনের বইয়ে। অ্যান্টনের বইয়ের এটা জেনারেলাইজড করে নাই, কিন্তু বাট তুমি অন্য কোনো বইয়ে তুমি যদি বই হচ্ছে ধরো একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এ বি ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল ইফ এফ অফ এ এন্ড এফ অফ বি যদি 0 হয় দেন অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি ইন দ্য ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু ওই পয়েন্টে 0 হবে। ঠিক আছে, কিন্তু অন্য যে কোনো বইয়ে ধরো হচ্ছে থমাস এবং ফিনির বইয়ে তুমি যদি কনসিডার করো, অথবা হচ্ছে দাস এন্ড মুখার্জির বইয়ে কনসিডার করো, তাহলে তারা কিন্তু এই ডেফিনিশনটা দিয়েছে। If a function f with domain AB is continuous in closed interval এত differentiable in open interval AB and f of A and f of B equal হয়, তাহলে then there exists at least one point C in AB এর মধ্যে such that first derivative equals to 0 হবে। কি রিপ্রেজেন্ট করে, ধরো আমরা অ্যান্টনের বইটাই নিই আগে, এটা A এটা B, f of A অ্যান্টনের বইয়ে বলা আছে f of A equals to 0, f of B যদি equals to 0 হয় এবং ফাংশনটা কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল AB এন্ড ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল AB, তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট C ইন AB সাচ দ্যাট ওই পয়েন্টে ওই পয়েন্টে 0 হবে। ঠিক আছে, ধরো এটা যদি সি হয় তাহলে এই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ, যদি সি পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ এটা ডিফারেন্সিয়েট করলে তো এখানে চলে আসবে, সো এইটাও তোমার সরি ফার্স্ট ডেরিভেটিভ y ইকুয়ালস টু f অফ x a b f অফ c, যেখানে কিনা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 আসবে সি পয়েন্টে। এখন কথা হচ্ছে কি এইটুকের মধ্যে ডিফারেন্সটা কি, যদি f of a and f of b ইকুয়াল, এটা ধরো a এটা ধরো b, f of a f of b both are equal যদি হয়, তাহলে there exists at least one point of C
যার জন্য ফার্স্ট ডেরিভেটিভ ডিডি এক্স অফ এট সি পয়েন্টে 0 হবে। দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ সি মানে 0 মানে কি, প্যারালাল টু কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হবে না? জি স্যার। এটা কার জন্য ব্যবহার করা হয়? ম্যাক্সিমাম অর মিনিমাম। বুঝতে পারছো? এইটাই তোমার এখানে বলছে। এটা প্রুফ করার জন্য অন্য ওয়ে তো প্রুফ করছে, বাট আমাদের প্রুফ শিখতে হবে এইভাবে, সুপ্রিমাম আর ইনফিমাম দেয়া। কি বলা আছে, একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল, যদি কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এটা বাউন্ডেড হবে এবং ইহার বাউন্ডারি পয়েন্ট থাকবে। বাউন্ডেড যদি হয় তাহলে লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে। এটা আমরা একেবারে প্রথম দিকে যে থিওরাম গুলো আছে ওই থিওরাম থেকে এটা আমরা পাই। ধরে নিলাম ক্যাপিটাল এম এবং স্মল এম আর দ্য সুপ্রিমাম and infimum of the atom, then there exists point C এবং D in AB such that ওই C পয়েন্টে তুমি ধরো হচ্ছে ম্যাক্সিমাম পাবা, সুপ্রিমাম পাবা, আর D পয়েন্টে ইনফিমাম পাবা। এই কন্ডিশন আমরা ধরে নিলাম। এখন যদি C এবং D, এম এবং এন মানে এই পয়েন্টে আর এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু যদি ইকুয়াল হয়, ধরো এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে কি হয়, এইটার ভ্যালু আর এইটার ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে এইটা কোথায় যাবে, একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না? বুঝছো? যদি এই দুইটা ইকুয়াল হয়, বুঝতে পারছো? এটা যে স্ট্রেট লাইন হবে, এফ অফ সি আর এফ অফ ডি ফাংশনাল ভ্যালু এম এবং এন, এম এবং এন যদি ইকুয়াল হয়, হয় ধরো এখানে আসবে অথবা এখানে আসবে। যদি এখানে আসে তাহলে এই পয়েন্টে এখানে চলে আসবে। এই পয়েন্ট আসলে গ্রাফটা কিরকম দাঁড়াবে, এটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফটা তাহলে এই দুই পয়েন্টের স্ট্রেট লাইন হবে। এই পয়েন্টটা যদি এখানে আসে ইকুয়াল যদি হয়, বুঝাতে পারছি? জি স্যার। এই কেসটাই আলোচনা করছে প্রথম কেস। যদি তোমার এম আর এম ইকুয়াল হয় তাহলে আমরা পাবো হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। এফ অফ এক্স যদি একটা স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইনের ফাংশনটা কি? কনস্ট্যান্ট ফাংশন। ধরে নিলাম এফ অফ এক্স একটা কনস্ট্যান্ট ফাংশন ফর অল এ বির জন্য। কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি? 0। এখন এ বি ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্ট যদি সি যদি কনসিডার করি, ধরো প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিসের উপরেই আছে, দ্যাট মিন্স তোমার ফাংশনটা এক্স অ্যাক্সিসই, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসই, এই এক্স অ্যাক্সিসের মধ্যেই আছে, তাহলে ওর মধ্যে যে কোনো পয়েন্ট এ বি নিলে তাহলে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, সোজা হিসাব। এখন কেস হচ্ছে যদি ফাংশনটা ইকুয়াল না হয় তাহলে কি আসে? যদি ইকুয়াল না হয়, সুপ্রিমাম, দ্যাট মিন্স লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ড গুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট। ধরো আপার সবগুলো অনেক বড় বড় আছে, বড় বড় হচ্ছে সবচেয়ে ছোট।
ইফ সুপ্রিমাম এবং ইনফিমাম ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলে অবশ্যই যে কোনো একটা ফ্ল্যাকচুয়েট হবে। সুপ্রিমাম ইনফিমাম যদি ইকুয়াল না হয় তাহলে অবশ্যই অন্য কিছু হবে, একটা ইকুয়াল না। আমরা ধরলাম ইকুয়াল না, এটা এম আর ছোটদের এম ইকুয়াল না। যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের কি আসতেছে, উই then both of these cannot be equal to the same quantity f of a. Both of these, এই যে সি এবং ডি এর ভ্যালু যে আমরা বের করছি, ওই দুইটার কোনোটাই এফ অফ এ এর সমান হবে না। অ্যাটলিস্ট ওয়ান অফ দিস সে এম, মানে আমরা কনসিডার করলাম সুপ্রিমামের জন্য ডিফারেন্ট ফ্রম এ অর ডিফারেন্ট ফ্রম বি। দ্যাট মিনস এ বির যে ভ্যালুটা আছে, এ বির ভ্যালু এ যদি হয় এটা, এটা যদি এম হয়, অন্তত একটার সাথে তোমার মিল হবে না, মানে আনইকুয়াল হবে, কখনো সমান হবে না। এফ অফ সি ইকুয়ালস টু এম ধরে নিয়েছি, নট হয় এর সমান হবে না, নয় বি এর সমান হবে না। যদি এটা না হয় তাহলে সি নট ইকুয়ালস টু এ, সি নট ইকুয়ালস টু বি, কখনো দুইটা পয়েন্ট ইকুয়াল হবে না। দিস মিনস দ্যাট সি লাইজ ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। যেহেতু এ বির সমান না সি, তাহলে অবভিয়াসলি সিটা এ বির মধ্যে আছে। আমাদের এইটুক প্রুফ। এখন কথা হচ্ছে যদি এইটুক প্রুফ হয় তাহলে আমাদের পরবর্তী পার্ট হচ্ছে ওই সি পয়েন্টে ডেরিভেটিভটা 0 হবে। বাই কন্ডিশন 2 ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল। এখন আমরা প্রুফ করব যেহেতু সি পয়েন্টে এ বির মধ্যে আছে, আমরা প্রুফ করব ওই পয়েন্টে 0 আসবে। এখন সুপ্রিমাম যে কেস আছে ওই কোর্সের থেকে আমরা গত প্রিভিয়াস ক্লাসে আমরা এটা সুপ্রিমাম কেসের জন্য লেস দেন 0 এবং লেস দেন 0 এটা আমরা পেয়েছি। এটা প্রিভিয়াস ক্লাস, এই স্টেটমেন্ট টু প্রিভিয়াস ক্লাসের স্টেটমেন্টের থেকে আমরা এটা পাইছি, এটা এই পজিটিভের জন্য। এখান থেকে আমরা ডেরিভেটিভের যে কনসেপ্ট আছে সাইন অফ ডেরিভেটিভ, সাইন অফ ডেরিভেটিভ থেকে আমরা এটা পাইছি সুপ্রিমাম কেসের জন্য। এখান থেকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ পাইছি। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আসে তাহলে আমরা পাই একটা পয়েন্ট এক্সিস্ট করবে বাই কন্ডিশন 2, মানে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, since first derivative exists by condition 2, so we must মানে ওই পয়েন্টে 0 হবে। এটা আমরা ইন্টারমিডিয়েট, মানে যদি একটা পজিটিভ একটা ফার্স্ট ডেরিভেটিভ ওই পয়েন্টে যদি 0 হয় এবং ই হয়, সিমিলার কনসিডার দেন উই গেট বাই কন্ডিশন 2, মানে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করতেছে। আমরা প্রথমে বের করছি হচ্ছে সি পয়েন্ট এ বির মধ্যে আছে এবং সি পয়েন্টে ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করতেছে। এক্সিস্ট করার পরে তাহলে আমরা বলতে পারি ওই পয়েন্টে 0 হবে। দ্যাট মিন্স প্যারালাল টু অ্যাক্সিস হবে, এক্স অ্যাক্সিস হবে। ঠিক আছে, এটা রোলস থিওরাম এর স্টেটমেন্ট আর প্রুফ। সিমিলারলি ইনফিমামের ক্ষেত্রে এই কনকেভ ডাউন আছে তো এটা কনকেভ আপ হয়ে যাবে। এর পরবর্তী বেস হচ্ছে অয়েলার কি লিখছি, ফেইলিওর অফ রোলস থিওরাম। এটা ফেইলিওর অফ রোলস থিওরাম। রোলস থিওরাম কখন কখন ফেল মারবে, যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় এ বির মধ্যে, অথবা ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল না হয়, অথবা এ এফ অফ এ এফ অফ বি নট ইকুয়াল হয়, তাহলে এই রোলস থিওরামটা ফেল মারবে। রোলস থিওরামের থেকে আমরা পাবো হচ্ছে
মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু থিওরাম মূলত কি জানো, মিন ভ্যালু থিওরাম থেকে, মিন ভ্যালু থিওরামটা হচ্ছে জেনারেল কেস। জেনারেল কেস থেকে আমরা রোলস থিওরামে যাইতে পারি, কিন্তু পড়াশোনার নিয়ম হচ্ছে একটা পার্টিকুলার কেস চিন্তা করে জেনারেল থিওরামে যাওয়া। সো আমরা রোলস থিওরাম পড়ে এখন মিন ভ্যালু থিওরাম, এটাকে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম বলা হয়, যেখানে কিনা এখানকার মিন ভ্যালু থিওরাম আর এখানে মিন ভ্যালু থিওরামটা কই, এই যে মিন ভ্যালু থিওরামে ঠিক সেম স্টেটমেন্টটা দিয়েছে। এক্সপ্লেনেশন মিন ভ্যালু থিওরামে হচ্ছে এটা, এই যে মিন ভ্যালু থিওরামে এটা, মিন ভ্যালু থিওরামে স্টেটমেন্ট এন্ড প্রুফ দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট। এর পরবর্তী সেকেন্ড মিন ভ্যালু থিওরাম দেওয়া আছে, সেকেন্ড মিন ভ্যালু থিওরাম স্টেট এন্ড প্রুফ এটা দেওয়া আছে। সো রোলস থিওরাম, ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, সেকেন্ড মিন ভ্যালু থিওরাম, ফেইলিওর অফ রোলস থিওরাম এন্ড ডারবক্স থিওরামের স্টেটমেন্ট, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, এগুলা তোমরা পড়বা। এর পরবর্তী সময় আছে ওই যে আমরা এখান থেকে বেস করে এইসব বেস বেন্ড করে আমরা টেইলর সিরিজ এক্সপানশনে চলে যাই। টেইলর সিরিজ এক্সপানশনতে গিয়েছে, এখানেও তারা টেইলর সিরিজ এক্সপানশন গিয়েছে, এটাকে জেনারেলাইজড মিন ভ্যালু থিওরাম বলা হয়। ঠিক আছে, জেনারেলাইজড মিন ভ্যালু থিওরাম। সো জেনারেলাইজড মিন ভ্যালু থিওরামের এটা স্টেটমেন্ট অফ প্রুফ, এটা ক্যালকুলাসে 1 এ পড়ানো হয়, এখানেও পড়ানো হয়। এখন চাইলে তোমরা এটা দেখতে পারো, এই জেনারেলাইজড মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা। টেইলর থিওরাম, জেনারেলাইজড মিন ভ্যালু থিওরাম এর স্টেটমেন্টটা, প্রুফটা একেবারে হুবহু এই বইটার প্রুফ হচ্ছে দাসেন মুখার্জির বইয়ের প্রুফটা দিয়ে দিছে। এখন পড়তে হবে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এই যে আমি এতক্ষণ ধরে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যে দিছি, অন্তত একটা থাকবে, মোর দেন ওয়ান থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরামের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এন্ড ইজ দেয়ার রিলেশন কোশি মিন ভ্যালু থিওরাম, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। এরপরে রিলেশন বিটুইন ফার্স্ট মিন ভ্যালু থিওরাম এন্ড ল্যাগ্রেঞ্জেস থিওরাম, এটা তোমাদের এই পর্যন্ত। এর পরবর্তী যে আছে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো স্যার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা একটু বুঝাই দেন। ওকে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বিষয়টা যে কিছুক্ষণ আগে যে বললাম, এই যে এই কাজটাই, এটাই তোমার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। কেমনে এক্সপ্লেইন করে, এখন এক্সপ্লেইনটা দেখো। যদি গ্রাফ ফাংশন ড্র বিটুইন এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে একটা ফাংশন ড্র করা হয়েছে, ফাংশনটা কন্টিনিউয়াস এ এবং বি এর মধ্যে, হ্যাভিং ইউনিক ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট অ্যাবাভ, মানে এখানে একটা ইউনিক ট্যানজেন্ট থাকবে, ইন্টারভাল in the above interval and f of a and f of b equal হবে। that means f of a and f of b যেখানে আমরা ইকুয়াল ধরে নিয়েছি, এবং এটার ক্ষেত্রে f of a and f of b ইকুয়াল ধরে নিয়েছি। সরি, এখানে কি ধরা হয়েছে, a আর b এখানে কনসিডার হয়েছে, a and b তোমার ফাংশনের ভ্যালু এটা a, ফাংশনের ভ্যালু b, এর মধ্যে আছে বাই রোলস থিওরাম there exists a point of c যার জন্য প্যারালাল টু x axis হবে। স্টেটমেন্টটাই প্রুফ, জাস্ট স্টেটমেন্টটাই বলছে এইটুকের মধ্যে, জাস্ট এই যেটুকু একবার রিডিং দাও, যা যা বলছি তাই তাই খালি বুঝতে পারছি, এটা তো আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। হ্যাঁ, এই যে খালি জাস্ট স্টেটমেন্টটাই একটু বড় করে এক্সপান্ড করছে। এখানে একটা ফিগার, দুইটা ফিগার, এখন এ বি যদি এখানে না হয়, যদি এখানে হইতো তাহলে দুইটা ইন্টারভ্যাল থাকতো, এটা তোমাকে বোঝানোর জন্য এই গ্রাফটা দিয়ে দিছে। এখন মিন ভ্যালু থিওরামে একই জিনিস, মিন ভ্যালু থিওরামটা আমরা নেক্সট ক্লাসে তোমরা দেখো বুঝো কিনা, না বুঝলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট রবিবার পড়বো। রবিবারের আগে আমার বইটা দিয়ে দিও, তাহলে আমি তোমাদের এক্সাম্পল গুলো দাগায় দিব। ঠিক আছে, ওকে, আজকে ক্লাসে পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু পড়বো নি, এইটার
আরেকটু ই করে আমাদের এই পর্যন্ত যদি আমরা শেষ করি আমাদের 7 সেটের প্রিপারেশন শেষ হবে। এরপরে আমরা ডারবক্স থিওরাম আমরা এখানে যা পড়তেছি, ডারবক্স থিওরাম হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা রাইমান ইন্টিগ্রেশন পড়বো তখনই কিন্তু ডারবক্স থিওরামটা যেভাবে পড়ছি ওটার খালি ইন্টিগ্রেশন নোটেশন দিয়ে পড়বো, ঠিক আছে? ওখানে সুপ্রিমাম ইনফিমাম সবই আছে, এরিয়া বের করে নিয়ে আমরা রেইমান ইন্টিগ্রেশনটা পড়বো, ঠিক আছে? আজকে ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।